হৃদ রেসপিকে নিয়ে এসেছে সাউথ সিটি মল, শহরের অন্যতম বড় ও আকর্ষণীয় শপিং ডেস্টিনেশন। এখানে এক ছাদের নিচেই পেয়ে যাবেন আপনার পছন্দের বিভিন্ন রকম জিনিস। মলের গ্রাউন্ড ফ্লোরে পা রাখলেই চোখে পড়ে সারি সারি নামি দামি ব্র্যান্ডের শোরুম। ছেলে মেয়েদের আধুনিক ও ট্রেন্ডি পোশাক, স্টাইলিশ জুতা, ব্যাগ, কসমেটিক্স সবকিছু এখানে একসাথে পাওয়া যায়। ঝকঝকে আলো আর সুন্দর ডিসপ্লে দেখে যে কারো মন ভরে যায়। প্রথম ও দ্বিতীয় তলা জুড়ে রয়েছে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের আউটলেট। মেয়েদের জন্য নানান ডিজাইনের ড্রেস, শাড়ি, কুর্তি, ওয়েস্টার্ন পোশাক, আর ছেলেদের জন্য শার্ট, টি শার্ট, জিন্স সবকিছুই ট্রেন্ডি আর আকর্ষণীয়। পাশাপাশি ঘড়ি, পারফিউম, জুয়েলারি আর অ্যাক্সেসরিজের দোকানও রয়েছে। তৃতীয় তলায় আছে আরও কিছু প্রিমিয়াম ব্র্যান্ডের স্টোর, যেখানে একটু আলাদা আর ইউনিক কালেকশন পাওয়া যায়। যারা একটু ভিন্ন কিছু খোঁজে তাদের জন্য এই তলাটা একদম পারফেক্ট। চতুর্থ তলায় রয়েছে ইলেকট্রনিক্স ও গ্যাজেটের দোকান। মোবাইল, হেডফোন, বিভিন্ন টেক সামগ্রী সবই পাওয়া যায় এখানে। আর পঞ্চম তলা যেন খাবারের স্বর্গ। এখানে রয়েছে বড় ফুড কোর্ট। ফাস্ট ফুড থেকে শুরু করে চাইনিজ, ইন্ডিয়ান, আইসক্রিম, কফি, যা চাই সবই আছে। চারদিকে মানুষের ভিড়, হাসি, আড্ডা আর খাবারের গন্ধে জমে ওঠে পুরো পরিবেশ। সব শেষে ষষ্ঠ তলায় রয়েছে সিনেমা হল, যেখানে বড় পর্দায় নতুন নতুন সিনেমা দেখা যায়। আর সাথে আছে গেমিং জোন, যা জায়গাটাকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরো মহলটা সুন্দর করে সাজানো, মানুষের ভিড় আর আনন্দে ভরা এক আলাদা জগৎ, যেখানে শপিং, খাওয়া আর বিনোদন সবকিছুই একসাথে উপভোগ করা যায়। ক্রিস্পি বাচ্চাদের মতো আইসক্রিম খেতে খেতে দ্বিতীয় তলায় যেতে চাইলে হাত টেনে ধরে হৃদ বলল, হে মেয়ে, আমার মাছ কি ধুলে মেশাতে চাইছো নাকি তুমি? কেন, আমি কি করলাম? কি করছো বুঝতে পারছো না? বাচ্চাদের মতো আইসক্রিম খেতে খেতে কোথায় যাচ্ছ তুমি? আরে এমপি মহাশয়, ঘুরে ঘুরে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, বুঝলেন? বলছি বলে চুপচাপ বসে খেতে বলছি তোমাকে এখানে। এইভাবে খেতে খেতে ঘুরলে লোকে রাস্তার পাগল ভাববে। ভাবলে আমাকে ভাববে, আপনাকে না। আর এত সাহস কার আছে যে এমপির বউকে পাগল বলবে, বলেন? মজা পরে করো, আগে একটু নর্মাল মানুষের মতো বিহেভ করো। চলো এবার, বেয়াদব একটা। হৃদ ক্রিস্পির হাত ধরে নামতে লাগলো সিঁড়ি দিয়ে। কয়েকজন তাদের দিকে তাকিয়ে কি যেন ফিসফিস করে বলল, তবে সেদিকে ক্রিস্পির কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো আজ তার এমপি সাহেবকে জ্বালিয়ে শেষ করতে চায়। সে আবার বলল, আগে চলুন কিছু জামা নিয়ে নিই ওই দিক থেকে, তারপর শাড়ি, জুতা, কসমেটিক্স কিনে বাড়ি যাব। যা লাগে নাও, তবে প্লিজ মুখটা বন্ধ রাখো। হৃদ আর কিছু না বলে সামনে হাঁটতে লাগলো, যেখানে সুন্দর সুন্দর কিছু সালোয়ার কামিজ দেখা যাচ্ছে। ক্রিস্পিও পেছন পেছন যেতে যেতে আবার বলল, এই যে শুনছেন, দেখেন ওইদিকে জামাগুলো অনেক সুন্দর, চলেন ওইদিকে যাই। হৃদ সেদিকে গিয়ে হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে বলল। তাড়াতাড়ি করো। ক্রিস্পি খুশিতে একের পর এক জামা উল্টে পাল্টে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পর একটা সাদা সালোয়ার কামিজ হাতে ধরে বলল, এই জামাটা দেখেন, কেমন লাগছে এটা? ভালো। তাহলে ট্রায়াল রুমে চেঞ্জ করে আসি। হুম, যাও। ক্রিস্পি খুশিতে দৌড়ে চলে গেল। হৃদ ক্রিস্পির যাওয়ার দিকে একবার তাকিয়ে পকেট থেকে ফোন বের করে গেম খেলতে লাগলো। কিছুক্ষণ পর ট্রায়াল রুমের দরজা খুলে ক্রিস্পি বেরিয়ে আসলো। হৃদের সামনে গিয়ে হাত নেড়ে বলল, দেখুন এমপি সাহেব, আমার কেমন লাগছে? হৃদ তখনও ফোনে চোখ গেঁথে বসেছিল। ক্রিস্পির ডাকে প্রথমে কোনো রেসপন্স দিল না। ক্রিস্পি ঠোঁট ফুলিয়ে একটু জোরে বলল, এই যে শুনছেন, ফোনটাই কি আপনার বউ নাকি? হৃদ বিরক্ত হয়ে মাথা তুলে তাকাতেই থেমে গেল। কথা যেন গলায় আটকে গেল তার। সাদা সালোয়ার কামিজে দাঁড়িয়ে আছে ক্রিস্পি, একদম সাদা মাটা অথচ অদ্ভুত সুন্দর। খোলা চুল কাঁধ ছুঁয়ে নেমে এসেছে, মুখে হালকা লজ্জার আভা, আর চোখ দুটোতে যেন একরাশ মায়া জমে আছে। হৃদ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ক্রিস্পি হাত নাড়িয়ে আবার বলল, এভাবে চুপ করে আছেন কেন? বলুন কেমন লাগছে আমায় জামাটা পরে? হৃদ অন্যদিকে ঘুরে গভীর একটা নিঃশ্বাস নিয়ে কোনো রকম বলল, হুম, ভালো লাগছে। আইরিশ ফুলের মতো একদম। তাহলে এটা নিয়ে নিই। হুম, নিয়ে যাও। এদিকে নদীর পাড়ে বসে থাকা শুভর নাজেহাল অবস্থা। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। শুভর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কে ফোন করেছে সেটা দেখার প্রয়োজন মনে করছে না পর্যন্ত। দুইবার ফোনটা বাজতে বাজতে কেটে গেলেও তিনবারের বেলায় ফোনটা পকেট থেকে বের করলো শুভ। স্ক্রিনে ভেসে উঠছে মায়ের ছবি সহ মা নামটা। শুভ কাপা হাতে ফোন রিসিভ করে কানে ধরল। ও পাশ থেকে ব্যস্ত গলায় সাইমা বেগম বললেন, কোথায় আছিস বাবা? আমার এক বন্ধুর বাসায় আছি মা।
কাল বাড়ি যাব। পরে ফোন করি তোমাকে। কি হয়েছে বাবা? কেউ কিছু বলেছে তোকে? তোর গলা এমন শুনেছে কেন? সেই রকম কিছু না মা, মাথা ব্যথা করছে সেই জন্য। পরে ফোন দিই তোমাকে। মেডিসিন নিয়েছিস বাবা? জি মা, নিয়েছি। আচ্ছা রাখছি, ঘুমাবো। সকালে যাব মা, সকালে বাড়ি যাব মা। আচ্ছা বাবা। শুভ কলটা কেটে তার বন্ধুকে ফোন করে বাইক নিয়ে আসতে বলল। আবারও সে বোতলে চুমুক দিল। বেশ কিছুক্ষণ পর তার বন্ধু রকি এসে শুভর অবস্থা দেখে বাইক রেখে দৌড়ে তার কাছে আসলো। কি হয়েছে তোর? আর এসব কি খাচ্ছিস বেয়াদব? ফেল এসব। রকি শুভর হাতের বোতল এবং সিগারেটের প্যাকেটগুলো নদীতে ফেলে দিল। শুভ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে চুপ করে রইল। তারপর মাথা তুলে রকির দিকে তাকালো। চোখ দুটো লাল, মুখটা ফ্যাকাশে। ফেললি কেন ওগুলো? তুই পাগল হয়ে গেছিস নাকি? এগুলো খেয়ে কি প্রমাণ করতে চাস তুই? তুই দুর্বল সেটা? না, সেই রকম কিছু না। এগুলো খেয়ে মানসিক শান্তি পাচ্ছিলাম তাই। এগুলো কোনো মানসিক শান্তি পাওয়া জিনিস না। নিজেকে শেষ করে দিচ্ছিস তুই। শুভ কোনো প্রতিবাদ করলো না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল রকির দিকে। কি হয়েছে বলবি এখন? কিসের জন্য এমন করছিস বল আমায়। সব শেষ রে দোস্ত, সব শেষ। মানে? যাকে এতটা ভালোবাসলাম সে আর আমার নেই, অন্য কারোর হয়ে গেছে অনেক আগে। আর আমি আমি জানতেও পারলাম না এতদিন। কার কথা বলছিস জেলি? হুম, তাই বলে এইসব করবি? মদ খেয়ে সিগারেট খেয়ে সব ঠিক হয়ে যাবে। না, কিছু হবে না, কিন্তু একটুর জন্য হলেও তো ভিতরের আগুনটা থেকে মুক্তি পাবো, ওকে ভুলে থাকতে পারবো। আগুন কমানোর জন্য ওই ছাইপাশ খাওয়া লাগে না, সেই মানুষটাকে লাগে। শুভ মাথা নিচু করে চুপ করে বসে রইল। রকি শুভর মনের অবস্থা সম্পর্কে একটু হলেও ধারণা করতে পারছে, কারণ সে জানে তার বন্ধু কতটা ভালোবাসে ইলিকে, কতটা পাগলামি করে তার জন্য, কলেজ লাইফে কত মেয়ে রিজেক্ট করেছে তার জন্য। শুভ কখনো কোনো মেয়ের সাথে দরকার ছাড়া কথাও বলতে চায়নি। রকি দীর্ঘশ্বাস ফেলে বলল, চল তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। বাড়ি যেতে পারবো না, কেন? মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। মিথ্যা কথা বলেছি মাকে, বন্ধুর বাসায় আসি বলে। আচ্ছা চল আমার বাসায়। তাহলে শরীরের কি হাল করে রেখেছিস দেখেছিস একবার? ইচ্ছে করছে না কোথাও যেতে। মার না খেলে তাড়াতাড়ি উঠে পড়। রকি ধরে তুলল শুভকে। শুভর হাত পা স্বাভাবিকভাবে কাঁপছে। রকি বুঝতে পারল শুভর জ্বর চলে এসেছে, শরীরের তাপমাত্রা অনেক বেশি মনে হচ্ছে। রকি আর দেরি না করে বাইক স্টার্ট দিল। রিত রিস্পি শপিং শেষ করে রাত 8টার দিকে বাড়ি আসলো। সালমা খান, সাইমা বেগম, আমজাদ খান এবং ইকবাল খান, এলি ড্রয়িং রুমে বসে গল্প করছে। গল্প করছে বললে ভুল হবে, রিত রিস্পির জন্য অপেক্ষা করছে একসাথে খাওয়ার জন্য। রিস্পি গাড়ি থেকে নেমে দৌড়ে সবার সামনে গিয়ে দাঁড়ালো। মুখে বিশ্বজয়ের হাসি দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখো আম্মু, কত কিছু নিয়ে এসেছি তোমাদের সবার জন্য। দেখো তোমাদের পছন্দ হয় কিনা। তোমাদের ছাড়া শপিং করে মজা আছে বলো তো? এরপর থেকে সবাই একসাথে গিয়ে করবো, কেমন? একা কি আমার জীবন অর্ধেক শেষ করেছে, এখন আবার সবাইকে নিয়ে যাওয়ার ধান্দা করছে। বেয়াদব একটা। তাকে 5 ঘন্টার বেশি সময় ধরে ঘুরে নিয়ে বেরিয়েছে, আর এখন কিনা বলছে শপিং করে মজা হয়নি। রিস্পিকে যদি এখন দুটো থাপ্পড় মারতে পারতো, তাহলে হয়তো হৃদ একটু শান্তি পেত। হৃদ আর কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে গেল। রিস্পি সবাইকে জিনিস দিয়ে জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে সবার। তোমাদের ছেলের অর্ধেক টাকা শেষ করে এসেছি। আরে পেতনি, আমাদের ফ্যামিলির সবাই বসে খেলেও রিত ভাইয়ের অর্ধেক টাকাও শেষ করতে পারবে না, বুঝলি? আমাকে দিতে বলিস টাকাগুলো, 1 মাসে শেষ করে দেবো, বুঝলি? আরে থাম তোরা। তৃষ্ণা, তোকে আমাদের জন্য নিয়ে আসতে কে বলেছে এসব? বারে, আমি কি আমার বাবা মাকে ছাড়া কিছু কিনতে পারি বলো? তোমরা ছাড়া আমার কে আছে আর? আম্মু, শুভ ভাইয়া কই? তাকে দেখছি না কেন? শুভ ওর বন্ধুর বাসা আছে। তসবি কাল বাসায় আসবে।
ও আচ্ছা, তাহলে কাল উনি আসলে ওনাকে দিয়ে দিব। চলো সব খেয়ে নাও, রাত হয়েছে অনেক। তৃষ্পি যা, হৃদকে ডেকে নিয়ে আয়। পেট ফুল লোড আম্মু, খাওয়ার জন্য একটুও ফাঁকা নেই। আমি কিছু শুনতে চাই না, ফ্রেশ হয়ে নিচে আয় দুজন, আমি খাবার বাড়ছি। ক্রিসপি মুখ ভোঁতা করে নিজের জিনিসগুলো নিয়ে রুমে আসলো। সেই একই সময়ে হৃদ গোসল করে ওয়াশরুম থেকে বের হলো। শরীরে এখনো পানি। সদ্য গোসল করে গায়ে কালো টি শার্ট জড়িত হৃদকে দেখে তৃষ্পি বিড়বিড় করে বলল, মাশাআল্লাহ। কি বিড়বিড় করছো আমাকে দেখে? কই কিছু না তো, আপনাকে খেতে ডাকছে আম্মু। তুমিও খাবে নাকি আবার? কেন, আমার কি খাওয়া বারণ আছে আজকে? তা কেন থাকবে? 5 ঘন্টা যা খেয়েছো মনে হয় না এখন 5 দিন খাওয়া লাগবে। এভাবে অপমান করতে পারলেন আমায়? না না, অপমান কই করলাম, যেটা সত্যি তাই বললাম। আর আম্মুকে কি বলো খাবো না রাতে? আপনি গিয়ে বলেন, পারলে আমি পারবো না। হাহ। কথাটা বলে তৃষ্পি 1 সেকেন্ডও দাঁড়ালো না। শপিং ব্যাগগুলো রেখে চলে গিয়েছে এলির কাছে। হৃদ তৃষ্পির যাওয়ার দিকে তাকিয়ে বলল, আজ তো বেয়াদব একটা। শুভ রকির বিছানায় শুয়ে আছে, গায়ে 103 ডিগ্রি জ্বর নিয়ে। রকি ডক্টর নিয়ে এসেছিল, মেডিসিন দিয়ে গেছে, তবুও কমছে না। রকির মা মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছেন অনেকক্ষণ থেকে। কিছুটা দূরে রকির বোন রাফিয়া দাঁড়িয়ে আছে, মায়াবরা দৃষ্টি নিয়ে শুভর দিকে। রকি ওর বোন রাফিয়াকে বলল, বনু যা তো, শুভর জন্য কিছু বানিয়ে নিয়ে আয়, দুপুর থেকে কিছু না খেয়ে আছে। রকির কথাটি বলতে দেরি হলেও রাফিয়ার যেতে দেরি হলো না, দৌড়ে রান্নাঘরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর হাতে খাবারের প্লেট নিয়ে এসে দাঁড়ালো। রাফিয়া শুনেছে জ্বরের শরীর বেশি ঝাল জিনিস খেতে ইচ্ছা করে, তাই সে বেশি ঝাল দিয়ে গরুর মাংস দিয়ে ভাত নিয়ে এসেছে। নাও ভাইয়া। আম্মুকে দে, আম্মু খাইয়ে দিবে। না বাবা, রাফিয়া খাইয়ে দেখ তো। ও শুভর বোনের মতো, তাই না? আমি গিয়ে দেখি তোর বাবাকে করছে। রাফিয়া খাইয়ে দিবে শুনে শুভ বুঝে আসা চোখে উঠে বসতে গিয়ে বলল, আমি নিজে খেয়ে নিতে পারবো। চুপ কর তুই, তুই নিজে শরীরের অবস্থা দেখেছিস? একবার আমার বোনকে কি তুই বোন ভাবতে পারছিস না? বল, ওই খাইয়ে দিলে সমস্যা কি? সেই রকম কিছু না। সেরকম কিছু না তো কি? হ্যাঁ রাফিয়া, যা খাইয়ে দে ওকে। রকি কথাটা বলে শুভর পাশে গিয়ে ওকে ঠিকভাবে বসিয়ে দিয়ে পাশে বসলো। রাফিয়াও খুশি হয়ে খাবার খাওয়াতে লাগলো। শুভর ইচ্ছা না থাকা সত্ত্বেও অন্য মেয়ের হাতে খাবার খাচ্ছে। ড্রয়িং রুমে সকালের খাবার খেয়ে বসে আছে তৃষ্পি, এলি, সালমা খান এবং সাইমা বেগম। আমজাদ খান, ইকবাল খান অফিসে গেছেন জরুরি কাজে। হৃদ বারান্দায় দাঁড়িয়ে শুভকে কল করলো। ওপাশ থেকে শুভর দুর্বল গলা শুনতে পেল। বলো ভাইয়া। কোথায় আছিস তুই? রকিদের বাসায় ভাইয়া। তোর গলা এমন শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? শুভ ফোন মিউট করে গলা পরিষ্কার করে বলল, কিছু না ভাইয়া, এমনি একটু ঠান্ডা লেগেছে। 20 মিনিটের মধ্যে তোকে আমার সামনে দেখতে চাই শুভ। ভাইয়া। একটা কথাও না, টাইম 20 মিনিট। এলি কাল হৃদয়ের সাথে দেখা করে এসে থেকে একবারের জন্য আর খোঁজ নেয়নি। মনে পড়তেই তৃষ্পিকে বলল, তুই বস, হ্যাঁ আমি রুম থেকে আসছি। কেন? দরকার আছে একটু, 5 মিনিটের মধ্যেই আসছি। আচ্ছা। এলি দৌড়ে রুমে গিয়ে ফোন লাগালো হৃদয়কে। কিছুক্ষণ পর ওপাশ থেকে হৃদয়ের কণ্ঠ ভেসে আসলো, মহারানী 17 ঘন্টা পর মনে পড়লো তাহলে আমাকে? গ্রামে গেলে তো আর খোঁজ নেবে না মনে হচ্ছে আমার। সেই রকম কিছু না, সরি। কিসের সরি? হ্যাঁ রাতে ফোন করনি কেন? মনে ছিল না সত্যি, আর খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ভালোবাসলে তো মনে থাকবে আমাকে, তাই না? যাও, ভালোবাসি না তাহলে, রাখলাম। এই ফোন কাটবি না একদম। বলো। এলি মুচকি হেসে কথা বলতে লাগলো। এদিকে শুভ হৃদের সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। হৃদ শুভকে থাপ্পড় মেরে বলল, বল কেমন হয়েছে যে ঝাইপেশ গেলেছিস তুই? বল কেন আমাকে অন্যজনের মুখ থেকে শুনতে হচ্ছে যে আপনার ভাই মাতাল হয়ে পড়েছিল? সেটা বল, উত্তর দে জানোয়ার। শুভ জ্বরের শরীরে হৃদের থাপ্পড়টা ঠিকমতো হজম করতে পারল না। পড়ে যেতে গিয়েও দেওয়ালে হাত দিয়ে নিজেকে আটকিয়ে নিল। বহু কষ্টে বলল, তোমার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দাও, তাহলে আর এসব খাবো না।
নিজেকে প্রতিষ্ঠিত করার আগে ওর যোগ্য পাত্র হয়ে দেখা। আমি নিজে দাঁড়িয়ে তোদের বিয়ে দেব, কথা দিলাম। বিশ্বাস করি না আমি। ওরা ঠিকই নিজের বোনের মুখের দিকে তাকিয়ে আমার কথা ভুলে যাবে, জানি আমি। কি বলতে চাইছিস তুই? তুমি এক কাজ করো, ওর সাথে আমার এঙ্গেজমেন্ট করে রাখো। যখন যোগ্য পাত্র মনে হবে তখন আমার হাতে তুলে দিও তোমার বোনকে। তাহলে তো আমার আর কোনো ভয় থাকবে না ওকে হারানোর। আর এইসব সাইপাসও খাবো না কখনো। আচ্ছা, তাই হবে। তাহলে আগে গ্রাম থেকে ঘুরে আসে, চল। তারপর এই ব্যাপারে বাবার সাথে কথা বলবো। আর যদি তুই নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারিস তাহলে চিরজীবনের মতো আমার বোনকে হারাবে, মনে রাখিস। শুভ দুর্বল শরীর নিয়ে হেসে উঠল। বুকের মাঝে শান্তি পাচ্ছে মনে হয় একটু ছেলেটা। হৃদ রুমে এসে দেখলো তৃষ্পি দুটো লাগেজ লোড করছে। হৃদ জিজ্ঞাসা করলো, এতগুলো জিনিস কি করবে? বারে অনেকদিন পর যাচ্ছি, 10 দিন না থেকে চলে আসবো নাকি? এটা ম্যাডাম, জাস্ট 2 দিনের জন্য যাচ্ছে, মাস কাটানোর জন্য না। বললেই হলো নাকি আমি 10 দিন থেকেই আসবো? আমার কি কোনো কাজ নেই যে গ্রামে পড়ে থাকবো তোমার জন্য? থাকতে হবে না, আমাকে রেখে আসবেন। হৃদ কি বলবে বুঝতে পারছে না। এই মেয়ে তাকে অভ্যাসে পরিণত করে এখন কিনা বলছে তাকে রেখে আসতে। এই মেয়ে কি জানে তাকে ছাড়া হৃদের ঘুম আসে না এখন? তা জানবে কিভাবে? হৃদ জানতে দিয়েছে কখনো নাকি? হৃদ গম্ভীর মুখে বলল, পারবো না রেখে আসতে কাউকে। আমার সাথে গেলে আমার সাথে বাড়ি আসতে হবে তাকে। আমিও পারবো না তাহলে আপনার সাথে যেতে। বাবাকে রেখে আসতে বলবো। যাও বলকা। বেলা 2:45। ক্রিস্পি, এলিয়ার, শুভ রেডি হয়ে গাড়িতে গিয়ে বসলো। হৃদ আগেই ড্রাইভিং সিটে বসেছিল। মুখে স্বাভাবিক ভাব থাকলেও চোখে ছিল অদৃশ্য এক গম্ভীরতা। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি ধীরে ধীরে ছুটতে শুরু করলো নিজের গন্তব্যের দিকে। এলি মুচকি হাসি দিয়ে ফোনে ব্যস্ত। হৃদয়ের সাথে চ্যাটে ডুবে আছে সে। শুভ সব বুঝতে পেরেও কিছু না বলে জানালার বাইরে তাকিয়ে কানে ইয়ারফোন গুজে নিল। হালকা ভলিউমে বাজতে লাগলো এক বিষণ্ণ গান। এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা, চায় না শুনতে সে বুকের কান্না। আমি চোখের বালি কি করে তাকে বলি, এ বুকে কি বেদনা। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে, বোঝে না। গানের প্রতিটি লাইন যেন শুভর ভেতরে না বলা কথাগুলো তুলে ধরছে। ক্রিস্পি ইচ্ছে করেই সামনে গিয়ে বসলো। হৃদকে একটু জ্বালানোর লোভ সামলাতে পারল না। দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবছিল কিভাবে কথা শুরু করবে। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই ঠোঁটে ফুটে উঠল দুষ্টু হাসি। শুনুন এমপি সাহেব, বলো, শুনছি। আপনার গাড়িতে কি গান শোনার কোনো ব্যবস্থা নেই? এভাবে কি কেউ কোথাও যায়? জোরে গান বাজলে পুরো রাস্তায় এনজয় করা যায়। হৃদ কোনো কথা না বলে পকেট থেকে ফোন বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল। গান সিলেক্ট করো। ক্রিস্পি যেন পুরো পৃথিবী জিতে ফেলেছে এমন ভাব নিয়ে ফোনটা হাতে নিল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, পাসওয়ার্ড কি? 2010, 2008। কারো জন্ম তারিখ নাকি? হয়তো। তার কণ্ঠে ছিল চাপা কিছু, যেন অনেক না বলা গল্প লুকিয়ে আছে। ফোন আনলক করতেই ক্রিস্পির চোখ আটকে গেল ওয়ালপেপারে। একটা ছেলের হাত, আরেকটা মেয়ের ছোট্ট হাতে। ছেলেটি মেয়েটার হাতে ঘড়ি পরিয়ে দিচ্ছে। ছবিটা দেখে ক্রিস্পির বুকের ভেতর অদ্ভুত কাঁপন উঠল। সে ধীরে বলল, এটা কার হাতে এমপি সাহেব? আমার এত চেনা চেনা লাগছে কেন? তোমাকে এত কিছু বলতে বাধ্য না আমি। আপনি কি আমার? এর আগেই হৃদ হঠাৎ রেগে গিয়ে ফোনটা কেড়ে নিতে নিতে বলল, ফোন দাও। আরে শুনুন না, শুনতে চাই না। আমার কিছু জানার আছে আপনার সম্পর্কে। আমার কিছু বলার নেই তোমাকে, চুপ করে থাকো। আমাকে একটু শান্তি দাও প্লিজ। আমি কি আপনাকে আগে থেকেই চিনি এমপি সাহেব? কেন যেন মনে হচ্ছে আপনি আমার খুব কাছের কেউ। জানি না। আর কোনো কথা বলল না ক্রিস্পি।
অভিমান করে জানালার দিকে মুখ ঘুরিয়ে চুপচাপ বসে রইল। কিন্তু তার মনে চলতে লাগলো হাজার প্রশ্ন। পাসওয়ার্ড, ছবিটা, সবকিছু যেন পরিচিত অথচ অচেনা। আর হৃদ, সে গাড়ি চালালেও তার মন বহু আগে স্মৃতিতে হারিয়ে গেছে। এক সময় হৃদের আব্বু আর তৃষ্পির আব্বু ছিল খুব ভালো বন্ধু। দুই পরিবার যেন এক সুতোয় বাঁধা ছিল। তৃষ্পিরা পাশের বিল্ডিংয়ে থাকতো, কিন্তু তৃষ্পি থাকতো বেশি হৃদের বাড়িতেই। হৃদের বাধ্য ছোট্ট মেয়ে ছিল সে। হৃদ যা বলতো তৃষ্পি সেটাই করতো। হৃদ দেরি করে বাড়ি ফিরলেই তৃষ্পির অভিমান করে বলতো, পচা ছেলে, জানো না আমি তোমার জন্য অপেক্ষা করি? তোমার হাতে না খেলে আমার ঘুম আসে না। হৃদ তখন পকেট থেকে চকলেট বের করলেই সব রাগ গলে পানি। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতো, গালে গালে চুমু খেত। কখনো আবার রাতের বেলা হৃদের বিছানাতেই ঘুমিয়ে পড়তো ছোট্ট তৃষ্পি। একদিন সিনেমা দেখে এসে বলেছিল, জানো পচা ছেলে, আমি বড় হয়ে এমন কাউকে বিয়ে করব যে পুরো শহর শাসন করবে, সবাই আমাকে এমপির বউ বলে সম্মান করবে। হৃদ শুধু হেসেছিল, কিন্তু সে বুঝতেই পারেনি এই কথাগুলো একদিন তার জীবনে সত্যি হয়ে উঠবে। কিন্তু সবকিছু বদলে গেল একদিনে। হৃদ কলেজ থেকে ফেরার পথে দেখে তৃষ্পি এক ছেলের হাত ধরে হাসছে। রাগে, অভিমানে, না বোঝা অনুভূতিতে সে নিজেকে সামলাতে পারেনি। সবার সামনে থাপ্পড় মেরে টেনে নিয়ে এসেছিল। মাত্র 11 বছরে তৃষ্পি সে আঘাত সহ্য করতে পারেনি, জ্ঞান হারিয়েছিল। টানা 5 দিন জ্বরে ভুগেছিল সে। জ্বর ভালো হতেই একটাই কথা, আমি এখানে থাকবো না। অবশেষে তৃষ্পির আব্বু রবিউল শেখ সিদ্ধান্ত নিলেন গ্রামে চলে যাবেন। বিদায়ের আগে দুই বন্ধুর মধ্যে এক প্রতিশ্রুতি হয়েছিল, তোর মেয়েকে আমি আমার ছেলের বউ করব, মনে রাখিস। কিন্তু ভাগ্য তখন অন্য গল্প লিখেছিল। গ্রামে যাওয়ার 4 বছর পর এক ভয়াবহ দুর্ঘটনায় তৃষ্পির বাবা মা মারা যায়। আর তৃষ্পি সে হারিয়ে ফেলে তার অতীত, তার স্মৃতি, সবকিছু। তৃষ্পির বাবা মা যখন মারা যায় তখন তৃষ্পি একদম ভেঙে পড়েছিল। ঘর থেকে বের হতো না, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, এবং কি কারোর সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলতো না ঠিকমতো। তৃষ্পির বাবা মায়ের খবর শুনে আমজাদ খান, সালমা খান এসেছিল তৃষ্পিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তৃষ্পি আঘাত পাওয়ার জন্য এবং স্মৃতি হারিয়ে ফেলায় তাদের সাথে যেতে চায়নি। হৃদের কানে খবর যেতে সেও এসেছিল নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তৃষ্পি চিনতে না পেরে তাকেও ঘুরিয়ে দিয়েছে সেই একইভাবে। যে মানুষটা একসময় তার পৃথিবী ছিল, সে তার সাথে অচেনা মানুষের মতো ব্যবহার করেছে। এটা হৃদ সহ্য করতে পারে না। এই ঘটনার পর হৃদের ভিতরে তছনছ করে দিয়েছিল সব। রাগ, কষ্ট, অভিমান সব একসাথে জেগে উঠেছিল তার মধ্যে। অবশেষে সে কঠিন এক সিদ্ধান্ত নেয়। তৃষ্পিকে সে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাবে, এতে কারোর কোনো অমত থাকবে না, এবং তৃষ্পিও না করতে পারবে না, খান বাড়িতে যাবে না বলে। হৃদ সব দিক ভেবে আমজাদ খানকে বিয়ের কথা জানায়। এতে আমজাদ খানও খুশি হয়ে যায়। হৃদের কথা মতো কিছুদিন পর আমজাদ খান হৃদের সাথে তৃষ্পির বিয়ের কথা তুলে ধরে আনোয়ার শেখের কাছে। আনোয়ার শেখের কাছে বিয়ের কথাটা অনেক কঠিন মনে হয়েছিল, কারণ তৃষ্পি তখন শারীরিক এবং মানসিকভাবে দুর্বল ছিল। কিন্তু একমাত্র ভাতিজার ভবিষ্যতে এবং নিরাপত্তার কথা ভেবে রাজি হয়ে যান শেষে, এবং খুব তাড়াতাড়ি হৃদ আর তৃষ্পির বিয়েটি সম্পন্ন করা হয়। বিয়ের দিনটা তার কাছে যেন কোনো অনুভূতিহীন একটা ঘটনার মতোই ছিল। চারপাশে এত মানুষ, এত আয়োজন, এত কথা, কিছুই যেন তার ভেতরে ঢুকতে পারছিল না। নিঃশব্দ, নির্লিপ্ত চোখে সবকিছু দেখেছিল সে। আর হৃদ, সে শুধু তাকিয়েছিল তৃষ্পির দিকে, একটা আশা নিয়ে হয়তো কোনো এক মুহূর্তে তৃষ্পি তাকে চিনে ফেলবে। কিন্তু না, তেমন কিছুই হয়নি। বিয়ের পর তৃষ্পি আসে হৃদের বাড়িতে। নতুন একটা ঘর, নতুন মানুষ, নতুন পরিবেশ, কিন্তু তার কাছে সবই যেন অপরিচিত। হৃদ খুব চেষ্টা করছিল তৃষ্পিকে স্বাভাবিক করতে। ওর পছন্দের খাবার বানাতো, ওর সাথে কথা বলার চেষ্টা করত, পুরনো স্মৃতির কথা তুলে ধরতো। কিন্তু তৃষ্পি শুধু শুনতো, মাঝে মাঝে অবাক চোখে তাকিয়ে থাকতো, যেন এসব গল্প অন্য কারো। হৃদের জন্য বিষয়টা সহজ ছিল না। প্রতিদিন নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েও না পাওয়ার যন্ত্রণা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তবুও সে হাল ছাড়েনি, কারণ সে জানতো এই মেয়েটাই তার পৃথিবী। তৃষ্পি খান বাড়িতে বছরের পর বছর থাকা সত্ত্বেও কাউকে ঠিকমতো চিনতে পারেনি এখনো পর্যন্ত। কিন্তু কোন দিকে কি আছে সেটা ঠিকই আন্দাজ করতে পারে সে। গাড়ির ভেতরে নীরবতা নেমে এসেছে অনেকক্ষণ আগেই। শুধু ইঞ্জিনের শব্দ আর মাঝে মধ্যে হালকা বাতাসের শৌশো শব্দ, এই দুটোই যেন তাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। তৃষ্পি জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার চোখে বাইরের দৃশ্য নয়, ভাসছে কিছু অচেনা অস্পষ্ট স্মৃতি।
ওই হাতের ছবিটির দৃশ্য চোখের সামনে হালকা ভেসে উঠতেই সে কপালের দুদিকে হাত দিয়ে ধরে চিল্লিয়ে উঠল। হৃদ তাড়াহুড়ো করে ক্রিসপিকে টেনে নিজের কাছে নিয়ে এসে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে আইরিশ? শরীর খারাপ করছে? গাড়ি সাইডে রাখবো? বলো আমায়। হৃদকে এত উতলা হতে দেখে তৃষ্পি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। আর কি যেন তৃষ্পিকে বলল, আইরিশ। এই নামটা তো তার খুব পরিচিত, বহুবার শুনেছে এই নামটা সে কারোর মুখ থেকে, কিন্তু মানুষটাকে ঠিক মনে করতে পারছে না তৃষ্পি। আবারও চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো তৃষ্পি এবারও। তৃষ্পির শরীর ঠিক নেই দেখে হৃদ একবার পিছনে তাকিয়ে দেখলো এলি শুভ ঘুমিয়ে গেছে। হৃদ ৭-৫ না ভেবে তৃষ্পিকে বলল, এদিকে এগিয়ে এসো। কেন? আমি বলছি তাই। তৃষ্পি একটু এগিয়ে যেতেই হৃদ তৃষ্পিকে টেনে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ঘুমাও, কিছু মনে করতে হবে না আর। অনেক করেছ, আস্তে আস্তে এমনিতেই সব জানতে পারবে তুমি। তৃষ্পিও বাধ্য মেয়ের মতো হৃদের বুকে মাথা রেখে সম্মতি দিল যে সে আর কিছু মনে করতে যাবে না। এইভাবে ভালো আছে সে অনেক। তৃষ্পি কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আপনি কি? কি? আমার কাছে আপনার ফোনে থাকা ওই ছবিটার মতো একটা ঘড়ি আছে, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না ওটা আমাকে কে দিয়েছিল তা। চুপচাপ ঘুমাও তো, বেশি না বকে, না হলে আবার মাথা ব্যথা করবে তোমার। মনে মনে বলল, আইরিশ, তোর কবে সব কিছু মনে পড়বে বল আমায়। আমি নিজেকে ঠিক রাখতে পারছি না জান। আমি তোর আগের সে পচা ছেলে হয়ে থাকতে চাই। আমি আগের সে আইরিশ ফুলকে খুব করে চাই। তৃষ্পি হৃদের বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করে আছে ঠিকই, কিন্তু তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। আইরিশ নামটা বারবার কানে বাজছে। নামটা শুধু পরিচিত নয়, খুব কাছের, খুব নিজের, কিন্তু ঠিক কোথা থেকে কার সাথে জড়িয়ে আছে কিছুই যেন স্পষ্ট হচ্ছে না। হৃদ নিচের দিকে তাকিয়ে তৃষ্পির ঘুমন্ত মুখটা দেখছিল। আঙ্গুল দিয়ে আলতো করে তার কপালের চুল সরিয়ে দিল। চোখে একরাশ কষ্ট আর চাপা ভালোবাসা। গ্রামের সরু রাস্তা দিয়ে হৃদের গাড়িটি প্রবেশ করলো। রোড রাস্তায় নির্বাচনের জন্য জাম থাকার কারণে ৩ ঘন্টার রাস্তা শেষ করতে হৃদের প্রায় ৪ ঘন্টা লেগেছে। অতঃপর হৃদের গাড়িটি পুরনো ২ তলা বিশিষ্ট আনোয়ার শেখদের বাড়ির সামনে এসে থামল। রাত তখন ৮টা হওয়াতে গ্রামের সবাই জেগেছিল। রাস্তা দিয়ে এত দামি গাড়ি আসাতে প্রায় মানুষ উকি দিয়ে দেখার চেষ্টা করছে ভিতরে কে আছে সেটা। হৃদ সেসবে পাত্তা না দিয়ে সোজা তৃষ্পিদের উঠোনে গাড়িটি থামালো। পাড়া প্রতিবেশী গাড়ি থেকে তৃষ্পিকে নামতে দেখে জ্বলে পুড়ে গেল যেন হিংসাতে। কিছুক্ষণ পর শুভ, এলি এবং হৃদ নামলো গাড়ি থেকে। আনোয়ার শেখ, আয়েশা বেগম, আসিফ, জুবাইদা এবং শামিমা এগিয়ে আসলো তৃষ্পিদের দিকে একে একে। আয়েশা বেগম সবাইকে মিষ্টিমুখ করালো এবং হৃদের হাতে আনোয়ার শেখ একটা আংটি পরিয়ে দিল। তখন হঠাৎ বিয়ে হওয়াতে দেওয়া হয়েছিল না। শামিমা দৌড়ে গিয়ে তৃষ্পিকে জড়িয়ে ধরলো এবং বলল, কেমন আছিস মাই লাভ? আলহামদুলিল্লাহ, ভালো। তোরা? এতদিন ছিলাম না, তবে এখন থেকে থাকবো তোদের সবাইকে একসাথে পেয়ে। পাগলি একটা। মাই লাভ, দুলাভাই কিন্তু অনেক সুন্দর। খবরদার নজর দিবি না। আচ্ছা ভেতরে চল। দুলাভাই চলেন, আপনারাও চলেন। শুভ এই প্রথম হয়তো এলি ছাড়া কোনো মেয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। শামিমার কথায় হুঁশ আসলে সে মাথা নাড়িয়ে ভিতরে গেল সবার সাথে। রাতে খাবার খেয়ে গোল হয়ে বসলো ছাদে এসে। এলি, শুভ, হৃদ, তৃষ্পি, জুবাইদা, শামিমা। হৃদ সবাই থাকা সত্ত্বেও তৃষ্পির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। এতে তৃষ্পি লজ্জা পেলেও চুপ করে থাকলো। হৃদ তৃষ্পির হাত দুটো নিজের মাথার উপর রেখে বলল, চুল টেনে দাও, মাথা ব্যথা করছে। হৃদের কাণ্ড দেখে সবাই মুচকি মুচকি হাসছে। এতে হৃদের কিছু যায় আসে না, সে তো তার বউয়ের কোলে মাথা রেখেছে, অন্য মেয়ের তো আর না। বউটাকে অনেক ছাড় দিয়েছে হৃদ, আর না। তৃষ্পিকে এখান থেকে নিয়ে গিয়েই ডক্টর দেখাবে হৃদ। এইভাবে চলতে থাকলে সে কোনোদিন তৃষ্পির মনে জায়গা করে নিতে পারবে না। তৃষ্পির কোলে মাথা রেখে শুয়ে আছে হৃদ। চারপাশে সবাই হাসি, ঠাট্টা, আড্ডা, সব কিছুই যেন স্বাভাবিক, কিন্তু তাদের দুজনের ভেতরে চলছে অন্য এক অনুভূতির যুদ্ধ। তৃষ্পি আস্তে আস্তে হৃদের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। অদ্ভুতভাবে এই ছোঁয়াটা তার নিজের কাছেও খুব পরিচিত লাগছে, যেন বহুবার এমনটা করেছে সে। হৃদ চোখ বন্ধ করে সেই স্পর্শটা অনুভব করছিল। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। খুব আস্তে করে বলল, এভাবে থাকো প্লিজ। কি বলেন? কিছু না। এলিয়ার শামিমা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত। শুভ মাঝে মাঝে হাসছে আর জুবাইদা সবার দিকে তাকিয়ে মুচকি হাসছে। হঠাৎ শামিমা দুষ্টু হেসে বলল, দুলাভাই
আপনি তো একদম সিনেমার হিরোর মতো দেখতে কিন্তু। তোমার আপু কি তাহলে হিরোইন? সবাই হেসে উঠল। তৃষ্পির লজ্জায় মাথা নিচু করে ফেলল। শামীমা আবার বলল, হিরোইন বলেই তো সবার সামনে এইভাবে শুয়ে আছেন আপুর কোলে। চুপ করবি তুই? দেখেছেন দুলা ভাই, কিছু বললেই শুধু বকা দেয় আপনার বউ। আহ, বৌমার একমাত্র শালিকাকে বকা দাও কেন? ও আমার জাত শত্রু, তাই ওকে আমি বকা দিই আর কিছু? আপনি চুপ থাকেন, না হলে কিন্তু আপনার চুলগুলো একটাও থাকবে না। রিত রিত নিরুপায় হয়ে তৃষ্পির দিকে তাকালো। অলরেডি বউ তার চুলগুলো নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। এখন যদি কিছু বলতে যায় তাহলে হয়তো সত্যি সত্যি চুল টেনে ছিঁড়ে ফেলবে মনে হয়। তার চাইতে বেশি আরাম করে বউয়ের কোলে শুয়ে আছে, সেটাই অনেক। শুভর আজ কি হয়েছে কে জানে, ছেলেটা চুপচাপ শামীমার দুষ্টুমিগুলো মুগ্ধ হয়ে দেখছে। কিছুতেই চোখ ফেরাতে পারছে না মনে হচ্ছে। এলির কথা মাথায় আনতে চাইলেও যেন আসছে না কোনো মতে। কি একটা অবস্থা। শুভ একটু পরপর মাথা ঝাঁকানি দিচ্ছে, শামীমার কথা মাথা থেকে বের করতে চাইছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। শামীমা একটু পর চিল্লিয়ে উঠে বলল, চলো আমরা লুডো খেলি। জুবাইদা আপু খেলতে পারে না, তাই এলি আপু আর আশিক ভাইয়া একদিকে, আমি শুভ ভাইয়া একদিকে, আর দুলা ভাই ত্রিশতী একদিকে। যেই দল হারবে সেই দলকে এই রাতে ফুচকা খাওয়াতে হবে যেভাবেই হোক। কোথায় পাবে না পাবে সেটা তাদের ব্যাপার। রিত রিস্পির কোল থেকে উঠতে উঠতে বলল, শুরু করো শালিকা, আমরা জিতবো, তাই না গো বউ? নাহলে মান সম্মান থাকবে না হেরে গেলে শ্বশুর বাড়ি এসে। হৃদের মুখে বউ ডাক শুনে শরীর কেঁপে উঠল তৃষ্পির। বেশ লজ্জাও পেল বটে। মনে হচ্ছে হৃদ উঠে পড়ে লেগেছে আজ তাকে সবার সামনে হেনস্থা করতে। করবে নাই বা কেন? আর কত ছাড় দেবে বউকে সে? এইভাবে চলতে থাকলে তো হৃদের বাবা ডাক শোনার স্বপ্নই থেকে যাবে। শামীমা একটু ভাব নিয়ে বলল, আচ্ছা দেখা যাক কে জেতে। শুভ ভাইয়া ভালোভাবে খেলবে কিন্তু। তাদের খেলা শুরু হলো। হৃদ অনেক আগে থেকেই গেমস খেলতে পছন্দ করে, সেটা যে কোনো গেমস হোক না কেন। লুডো জিনিসটাও সে খুব ভালো খেলতে পারে, তাই তো শামীমা বলাতে খুব সহজেই রাজি হয়ে গিয়েছে। 6 জন খেলাতে একটু অসুবিধা হচ্ছে, তবুও সেটা মানিয়ে নিচ্ছে হৃদ। শামীমা কিভাবে খেললে ভালো হবে সেটা বলার জন্য শুভর গা ঘেঁষে বসে এটা ওটা বলে যাচ্ছে। শুভর শরীর শিরশির করছে, মনে হচ্ছে শামীমার এভাবে গায়ে পড়ার জন্য। শুভ হাত দিয়ে ওকে সরিয়ে দিলেও সে বারবার একই কাজ করছে। শুভ ব্যর্থ হয়ে ছেড়ে দিল শামীমাকে। খেলা জমে উঠেছে একেবারে। সবাই যেন নিজে নিজের জয়ের জন্য মরিয়া। শুভর পাশে বসে থাকা শামীমা এক এক সময় এমনভাবে কথা বলছে আর হাসছে যে শুভর মাথা পুরো ঘুরে যাচ্ছে। সে যতই নিজেকে সামলাতে চাইছে ততই যেন শামীমার দিকেই টান অনুভব করছে। হঠাৎ করেই শামীমা খুশিতে লাফিয়ে উঠল। ইয়েস, ছয় পড়েছে। দেখেছেন শুভ ভাইয়া, আমি না বলেছিলাম আজ আমরাই জিতবো। বলতে বলতেই আনন্দে শুভর হাতটা চেপে ধরল সে। শুভ এক মুহূর্তের জন্য থমকে গেল। তার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠল। ধীরে ধীরে সে নিজের হাতটা সরিয়ে নিলেও চোখ দুটো সরাতে পারল না শামীমার মুখ থেকে। তৃষ্পি হৃদের দিকে তাকিয়ে একটু ভ্রুকুচকে বলল, এই যে খেলবেন ঠিকভাবে আপনি, নাকি শ্বশুরবাড়ি এসে হারার শখ জেগেছে আপনার? একটু সিরিয়াস হন তো। আরে বউ, খেলাতে তো হারের মজা, তুমি বুঝবা না। চুপ, বেশি কথা বললেই কিন্তু। তৃষ্পি দাঁত কিরমির করে বলতেই হৃদ সাথে সাথে চুপ মেরে গেল। এদিকে এলিয়া আর আসিফা কম যায় না, ওরাও নিজের মতো চাল চালছে। কিন্তু সবচেয়ে বেশি টেনশন যেন হৃদ আর তৃষ্পির। শেষ মুহূর্তে এসে খেলা একেবারে টানটান উত্তেজনায় পৌঁছে গেল। শামীমা আবার পাশ থেকে বলে উঠল, শুভ ভাইয়া এই চালটা দিন, এইটা দিলে আমরা জিতবো। শুভ একটু দ্বিধায় পড়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত শামীমার কথাই শুনল। ডাইস খুঁড়ল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। পুট। আমরা জিতে গেছি। বলতে বলতেই সে হুট করে শুভকে জড়িয়ে ধরল। সবাই এক মুহূর্তের জন্য চুপ। শুভ যেন স্থির হয়ে গেল। তার চোখে মুখে স্পষ্ট অবাক আর অদ্ভুত অনুভূতির ছাপ। শামীমা মুখ টিপে হাসল। এই তো হেরে গেছেন দুলা ভাই, এখন ফুচকা খাওয়ান। এই রাতে ফুচকা কোথায় পাবো এখন? ওটা আপনার ব্যাপার দুলা ভাই, বাজি তো বাজি। আচ্ছা আচ্ছা, নিয়ে যাব, কিন্তু সবাই একসাথে যাব। এই রাতে বাইরে যাব, পাগল নাকি? হৃদ মুচকি হেসে কাছে এগিয়ে এসে আস্তে করে বলল, বউ সাথে থাকলে রাত দিন কোনো ব্যাপার না। তৃষ্পির গাল লাল হয়ে উঠল সাথে সাথে। আর এইসব কোলাহলের মাঝেই শুভ চুপচাপ বসে রইল। তার চোখ বারবার চলে যাচ্ছে শামীমার দিকে। শামীমার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, যেটা তাকে আলাদা এক সৌন্দর্য দেয়।
গোলগাল মুখ, বড় বড় টলটলে চোখ, যেন সবসময় কিছু না কিছু দুষ্টুমি করার প্ল্যান করছে। চোখ দুটো এতটাই প্রাণবন্ত যে সে চুপ থাকলেও মনে হবে অনেক কিছু বলে ফেলছে। তার ঠোঁটের কোণে প্রায় সবসময় একটা দুষ্টু হাসি লেগে থাকে, আর সে হাসির সাথেই আছে তার অদ্ভুত মিষ্টি অভ্যাস কথা বলার সময় একটু মাথা কাত করে ফেলা, কিংবা হঠাৎ করে কারো কানে গিয়ে ফিসফিস করে কিছু বলে দেওয়া। চুলগুলো লম্বা, কালো আর ঘন, বেশিরভাগ সময় খোলা রাখে, তবে কখনো কখনো আলগা করে বেঁধে নেয়, যা তাকে আরো কিউট দেখায়। পোশাকে শামিমা খুবই সাধারণ কিন্তু রুচিশীল। বেশিরভাগ সময় সালোয়ার কামিজ পরে, হালকা রঙের কাপড়, সাথে ছোট ছোট ডিজাইন, যা তার প্রাণবন্ত স্বভাবের সাথে একদম মানিয়ে যায়। স্বভাবের দিক থেকে সে একদম উল্টো, শান্ত না, বরং পুরো বাড়ির এনার্জি। কথা বলা, হাসাহাসি, ঠাট্টা করা, এসবেই যে সে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সে এমন এক মেয়ে যে নিজের উপস্থিতি দিয়ে আশেপাশের মানুষদের মন ভালো করে দিতে পারে। তবে শুধু দুষ্টুমিই না, শামিমার ভেতরে একটা নরম ভালোবাসায় ভরা মনও আছে। তৃষ্পিকে সে ভীষণ ভালোবাসে, বন্ধু বোন সবকিছু মিলিয়ে। তৃষ্পির একটু কষ্ট দেখলেই সে ভেঙে পড়ে, কিন্তু বাইরে থেকে সেটা হাসির আড়ালে লুকিয়ে রাখে। আর একটা জিনিস সে ভীষণ খেয়াল করে, চারপাশ কার চোখে কি চলছে, কে কাকে কিভাবে দেখছে, এসব তার নজর এড়ায় না। তাই তো রিতার তৃষ্পির মাঝের অদৃশ্য টানটা সবার আগে সেই বুঝে ফেলেছে। রাতটা ধীরে ধীরে আরও গভীর হয়ে উঠছে। ঘড়ির কাঁটা তখন 12টা নাগাদ। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে, শুধু দূরে কোথাও কুকুরের ডাকে মাঝে মাঝে সেই নীরবতা ভেঙে যাচ্ছে। ছাদের আড্ডা শেষ করে সবাই একে একে নিচে নেমে গেল। এলিয়ার শামিমা নিজেদের গল্পে মশগুল, শুভ চুপচাপ তাদের পেছন পেছন হাঁটছে। আসিফ আর জুবাইদা ওদের দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে নামলো, কিন্তু হৃদ আর তৃষ্পি তখনও ছাদে। হৃদ খেলে আবার তৃষ্পির কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে, এখনো তৃষ্পির কোলে মাথা রেখে শুয়ে আছে। তৃষ্পি একটু অস্বস্তিতে পড়ে গেল। সবাই তো চলে গেল, আপনি উঠবেন না? আর একটু থাকি। তৃষ্পি কিছু বলল না, কিন্তু তার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে ধকধক করছে। এই মানুষটা তার কাছে অল্প দিনের পরিচিত, তবুও কেন যেন এত আপন লাগে। তৃষ্পি চুপ করে বসে রইল। হালকা বাতাসে তার চুলগুলো উড়ে এসে বারবার হৃদের মুখে লাগছে, তবুও হৃদ নড়ল না, যেন এই মুহূর্তটাকে থামিয়ে রাখতে চাইছে সে। কিছুক্ষণ নীরবতার পর তৃষ্পি আস্তে করে বলল, এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে, আপনার নিচে চলুন। তুমি থাকলে কিছু হবে না। এই কথাটুকু শুনেই তৃষ্পির বুক কেঁপে উঠল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। কথাগুলো খুব সাধারণ, তবুও কেন যেন মনে হলো এর ভিতরে অন্যরকম এক অনুভূতি লুকিয়ে আছে। দূরে কোথাও হালকা বাতাসে গাছের পাতার শব্দ, আকাশে আধখানা চাঁদ, সব মিলিয়ে মুহূর্তটা যেন অদ্ভুত সুন্দর হয়ে উঠেছে। হঠাৎ হৃদ চোখ খুলে তৃষ্পির দিকে তাকালো। তার দৃষ্টি এত গভীর যে তৃষ্পি চোখ সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। আমার দিকে তাকাতে এত সমস্যা? সমস্যা না, কিন্তু আপনি এমন করে তাকালে অস্বস্তি লাগে। অস্বস্তি লাগে নাকি অন্য কিছু? তৃষ্পি এবার সত্যি লজ্জা পেয়ে গেল, গাল দুটো লাল হয়ে উঠল। সে হৃদের চুলে হালকা টান দিয়ে বলল, চুপ করবেন? বেশি কথা বললেই কিন্তু নিচে ফেলে রেখে চলে যাব। তাহলে পড়ে গিয়েই থাকবো, তুমি তো আবার তুলতে আসবে। এ কথায় তৃষ্পি কিছু বলল না, শুধু মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর হৃদ ধীরে ধীরে উঠে বসলো। এবার সে একদম তৃষ্পির কাছে এসে বসলো। এই পার্টটা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতেই বলবেন না। আর সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।